গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির। প্রকৌশল শিক্ষার্থী পুলিশ সংঘর্ষের ঘটনায় ডিএমপির দুঃখ প্রকাশ। সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন আজ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ। দ্রুতই চূড়ান্ত হবে আসনের সীমানা। ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২১ অক্টোবর। স্থায়ী সমাধান চায় আপিল বিভাগ, আশাবাদী আইনজীবীরা। প্রচারণায় জমজমাট ডাকসু নির্বাচন। প্রার্থীদের নানা অভিযোগ। রুমমেট হত্যা চেষ্টা মামলায় কারাগারে বিপি প্রার্থী জালাল। ময়মনসিংহে শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ। কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কলেজ অধ্যক্ষ। আয়াকে নিয়োগ দিয়েছেন প্রভাষক পদে। এবং ক্লাব ফুটবলে বড় অঘটন। গ্রিমসবির কাছে টাইব্রেকারে হেরেছে ম্যানচেস্টার। শেষ মুহূর্তের গোলে কোনো মতে জিতেছে বায়ার্ন মিউনিখ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আজ সাক্ষ্য নেওয়া হবে। বুধবার সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিচারিক কার্যক্রম। সকালে এ মামলায় গ্রেপ্তার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর বেরোবির সাবেক ভিসি সহ ২৪ জন এখনও পলাতক আছেন। তাদের পক্ষে ইতোমধ্যেই সরকারিভাবে ৪ জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গেল ৬ আগস্ট বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে ২৮ জুলাই এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করে প্রসিকিউশন। আর এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় ৩০ জন। আবু সাইদ হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনার কাছে জানতে চাইবো যে আজ কে সাক্ষ্য দিতে পারেন এবং কি তথ্য পেয়েছেন সেটাও জানাবেন। ইশরাত, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ, যার হত্যার মাধ্যমে আসলে পুরো বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয় আসলে আন্দোলনে ছিল, তারা যে শিক্ষার্থীরা যারা ছিলেন, ছাত্র জনতা যারা ছিলেন, তারা ফুঁসে ফেঁপে উঠেছিল কিন্তু এই হত্যা ঘটনার মাধ্যমে। এরপরেই কিন্তু আসলে রাজপথে আরো কঠোরভাবে, তীব্রতরভাবে ছাত্র জনতা নেমে যায় এবং পরবর্তীতে কিন্তু এক দফা আন্দোলনে সেটি পরিণত হয় এবং পরবর্তীতেই কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এবং সেই সাথে যে বিষয় জানিতে চাইছে যে এই যে কালকেও কিন্তু চিফ প্রসিকিউটর কালকে হচ্ছে এই যে আবু সাইদ হত্যা মামলার সেটি সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর, এবং তিনিও সেটি বলেছিলেন যে আবু সাইদ হত্যার ঘটনাটি আসলে পুরো বিশ্বকে আসলে থমকে দিয়েছিল এবং সেখানে আবু সাইদ হচ্ছে পুলিশের গুলি আসলে আলিঙ্গন করে নিয়েছিল পুরো দেশের জন্য। আসলে এটি যাতে পুরো এই ঘটনার প্রেক্ষাপটটি যদি আমি একটু বলি, সেটি হচ্ছে প্রথমত এই ঘটনাটি ট্রাইব্যুনালে আসে, পরে মামলা হিসেবে দাখিল করা হয়, পরে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং পরবর্তীতে আসলে অভিযোগ গঠনের পর আসলে এই মামলাটির কালকে সূচনা বক্তব্য শুরু হয়েছে। এবং কালকে কিন্তু এজলাসে আবু সাইদের বাবাও ছিলেন, যখন চিফ প্রসিকিউটর এই মামলাটির আদ্যপান্ত আসলে তুলে ধরছিলেন, আবু সাইদের ঘটনাটি আসলে তুলে ধরছিলেন, তখনও কিন্তু আসলে আবু সাইদের বাবার চোখে আসলে পানি ছিল। এবং আজকে আমরা যেটি জানতে পেরেছি যে প্রথম সাক্ষ্য আসলে আবু সাইদের বাবাই দিবেন এবং আবু সাইদের বাবা দেওয়ার পর আসলে যেহেতু এই সাক্ষ্য গ্রহণে আমরা দেখছি যে জুলাই আগস্টে যে শহীদের যে পরিবার এবং সেই সাথে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারাই আসলে এই মামলাতে আসলে সাক্ষ্য দিবেন। এই মামলাতে সাক্ষ্য দিবেন মোট ৬২ জন এবং এর মধ্যে কিন্তু প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে আসলে বিভিন্ন জিনিসপত্র ছিল, অর্থাৎ জব্দকৃত জিনিসপত্র ছিল, তারাও সাক্ষ্য দিবেন এবং চিকিৎসকরা সাক্ষ্য দিবেন। এবং সেই সাথে আরেকটা জিনিস জানতে চাই যে শেখ হাসিনার মামলায় যদি আবু সাইদের ঘটনায় যে চিকিৎসকরা সাক্ষ্য দিয়েছিল, যারা সাক্ষ্য দিয়েছে তারা কিন্তু আবার আবু সাইদের মামলায় সাক্ষ্য দিবেন না। এই শেখ হাসিনার মামলায় যে সাক্ষ্য দিয়েছে সেটি আসলে আবু সাইদের মামলায় আসলে গ্রহণযোগ্যতা পাবে। তো এখন পর্যন্ত আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। হলে আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে এজলাসে যখন এই ঘটনাটি আসলে আবু সাইদের বাবাও আসলে তুলে ধরবেন, যখন আবু সাইদ যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন তার পরিবারের কি অবস্থা হয়েছিল সেগুলো আসলে তুলে ধরবেন, সেগুলো আসলে আমরা আপনাকে তখন জানতে পারবো। তো এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ নিয়ে এই ছিল সর্বশেষ খবর। ইশরাত, ধন্যবাদ আপনাকে।
আবু সাইদ হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ আজ এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। ৩ দফা দাবি আদায়ে আজ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার রাত 10:30টার দিকে শাহবাগে এই ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে তারা আজ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ থাকার কথা জানান। সেই সঙ্গে আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বিকেল 5টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে বুধবার রাতে শাহবাগে গিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী প্রকৌশল শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন। এর আগে বুধবার সন্ধ্যায় প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন রেলপথ উপদেষ্টা ফজল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ হোটেল কন্টিনেন্টাল মোড় এলাকা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী পদযাত্রা ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। ঘণ্টা ধরে সংঘর্ষে পুলিশ ও শিক্ষার্থী উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে 3 দফা দাবির সঙ্গে নতুন করে 5 দফা জুড়ে শাহবাগ অবরোধে অব্যাহত রাখে শিক্ষার্থীরা। জোনায়েত আল হাবিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার বেলা 11:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। 3 দফা দাবি পূরণে সরকারকে দুপুর 1টা পর্যন্ত সময় বেঁধে দেন তারা। কোনো সাড়া না পেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। বেলা 1:30টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। কিছু দূর এগুলেই বাধা দেয় পুলিশ। শুরু হয় সংঘর্ষ। সে সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। শিক্ষার্থীদের দাবি, বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা করেছে। এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মাপ চাওয়া সহ 5 দফা দাবি ঘোষণা করেন আন্দোলনকারীরা। আমাদের হাতে লাঠিও ছিল না, ওরা আমাদের উপর লাঠিচার্জ করছে, টিয়ারশেল মারছে, সাউন্ড গ্রেনেড মারছে। নিরস্ত্র স্টুডেন্ট তারা আমাদের উপর লাঠিচার্জ করলো, সাউন্ড গ্রেনেড ফালালো, পাথর নিক্ষেপ করতেছে। পুলিশ কর্মী কিভাবে পাথর নিক্ষেপ করে? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত 3 দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে প্রজ্ঞাপন জারি করতে হবে। হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোন প্রকার হামলা করা যাবে না। আমরা মনে করি এই সভ্য সমাজে পুলিশের এই আচরণ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। তাই আমাদের দাবি, যথাযথ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের অতি সত্বর বিচারের সম্মুখীন করতে হবে। সরকারি চাকরিতে 9ম ও 10ম গ্রেডে কোটা ব্যবস্থা বিলোপ এবং বিএসসি ডিগ্রিধারী ছাড়া কেউ যাতে প্রকৌশলী পদবি ব্যবহার করতে না পারে, এমন 3 দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। আজ ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। আর 30 নভেম্বর প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এদিকে নির্বাচনী সীমানার দাবি আপত্তি নিষ্পত্তি শুনানির শেষ দিনে বুধবার অনুষ্ঠিত হয় 12টি জেলার 18টি সংসদীয় আসনের শুনানি। এতে প্রাধান্য পায় ভৌগোলিক অখণ্ডতা, ভোটার সংখ্যা, সংসদীয় আসনের অধীনে থাকা ইউনিয়নের দূরত্ব। শিউলি রায় রিপোর্ট। সংসদীয় এলাকায় সীমানা পুনর্বহাল দাবি আপত্তি শেষ দিনে শুনানি সকাল 10টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে শুরু হয়। সিএসি এএমএম নাসরুদ্দিন সহ 4 নির্বাচন কমিশনারের উপস্থিতিতে হয় শুনানি। এই সময় শুধু সাতিয়াকে নিয়ে পাবনা 1 আসন গঠনের দাবি জানান জামাত নেতা মতিউর রহমান নিজামীর ছেলে নাজিমুর রহমান মোমেন।
সংসদীয় আসনটাকে পুনর্বিন্যাস করতে হবে। বেড়া এবং সুজানগর নিয়ে পাবনা 2 আসন হতে হবে এবং শুধুমাত্র সাতক্ষীরা উপজেলা নিয়ে পাবনা 1 আসন হতে হবে। তবে ইসির প্রকাশিত খসড়া সীমানার প্রতি সমর্থন জানায় স্থানীয় বিএনপি নেতারা। এই নির্বাচন কমিশনের যে খসড়া প্রস্তাব আছে, সাথিয়া এবং বেড়ার আংশিক এই অঞ্চলটিকে অক্ষুণ্ণ কনস্টিটিউয়েন্সি রাখার পক্ষে আমি আমার মতামত ব্যক্ত করছি। সিরাজগঞ্জ 2 ও 6 আসনে বাসিন্দারা 2001 সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চেয়েছে শুনানিতে। এলাকাবাসীর পক্ষ থেকে অবশ্যই আমরা সিরাজগঞ্জ 2-এ অন্তর্ভুক্ত হতে চাই। 17 বছর কোনো উন্নয়ন হয় না আমার ইউনিয়নে, সেই উন্নয়নের ক্ষেত্রে আমরা সিরাজগঞ্জ সদর সাথে থাকতে চাচ্ছি। এছাড়া কুড়িগ্রাম 4 আসনের বাসিন্দারা 2014 সালের মতো চিরমারি উপজেলার রানীগঞ্জ, থানাহাট, রমনা ও চিরমারি ইউনিয়নকে কুড়িগ্রাম 3 আসনের সাথে যুক্ত করার আবেদন জানান। 55,000 মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে যে চিলমারির বাকি 4টি ইউনিয়ন কুড়িগ্রাম 3-এর সাথে যুক্ত করা হোক এবং অষ্টমীচর এবং নয়ারহাট যে 2টি ইউনিয়ন আছে সেটিকে কুড়িগ্রাম 4-এর সাথে যুক্ত করা হোক। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, বৃহস্পতিবার ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। আগামীকালকে আমি আপনাদেরকে আরো অনেক কিছু বলার সুযোগ পাবো। সেই পর্যন্ত একটু আমাকে আমার কাছেও কিন্তু কৌতূহলটা থাকুক না। কৌতূহল কি খারাপ নাকি? এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার শুনানি চলাকালীন অপ্রীতিকর ঘটনার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, সাধারণ ডায়েরি হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকেও বলা হয়েছে। পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করেছে, যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি, পুলিশকে বলেছে যে আপনারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চায় আপিল বিভাগ, যাতে এ ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। বুধবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রিভিউ শুনানিতে কথা বলেন প্রধান বিচারপতি। পরে আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য 21 অক্টোবর দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। আপিলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে বলে আশাবাদী আইনজীবীরা। আরও জানাচ্ছেন এইচ হিমেল। আলোচিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেওয়া হয় ত্রয়োদশ সংশোধনীর রায়ে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এ ব্যবস্থা ফেরাতে রিভিউ চান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম, জামাতের পক্ষে আবেদন করেন মিয়া গোলাম পরোয়ার। বুধবার সকালে দ্বিতীয় দিনের রিভিউ শুনানিতে এবিএম খায়রুল হকের রায়ের ভুল ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। বলেন, খায়রুল হকের ভূমিকায় শুধু বিচার ব্যবস্থায় ধ্বংস হয়নি, পুরো বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি মানুষের অধিকার খর্ব করেছেন জাজমেন্ট দিয়ে। শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেন, যদি তত্ত্বাবধায়ক ফিরিয়ে দেওয়া হয় এটি কবে থেকে কার্যকর হবে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এ নিয়ে আপিল বিভাগ চাইলে পর্যবেক্ষণ দিতে পারে। প্রধান বিচারপতি মনে করেন একটা কার্যকর সমাধান হওয়া উচিত, আমরাও মনে করি এটা একটা কার্যকর সমাধান হওয়া উচিত। কারণ আমরা চাই না বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো বোন বা ভাই তার ভাইকে হারাক, আর কোনো বাবা মা তার সন্তানকে হারাক। আমরা এটা চাই না বলেই মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার দীর্ঘস্থায়ীভাবে এটা একটা সমাধান হবে। বিএনপি, জামাত সহ আবেদনকারীদের আইনজীবী বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র। যত আয়নাঘর বলেন, হাজার হাজার মানুষকে গুম বলেন, লক্ষ লক্ষ মামলা বলেন, এবং এই ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটে নির্বাচন বলেন, সবকিছু এই খায়রুল হকের এই জাজমেন্টের ফলে হয়েছে। খায়রুল হকের রায়টা, যে ত্রয়োদশ সংশোধনী মামলার যে আপিল বিভাগের রায়টা, এটা যে যুক্তিহীন এবং এটা গ্রহণযোগ্য নয়। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতো, বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকতো, তাহলে কারো পক্ষেই স্বৈর শাসক হয়ে ওঠা সম্ভব ছিল না। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল এবং রায় নিয়ে প্রতারণা করায় খায়রুল হকের বিচারের দাবি করেন বিএনপির আইনজীবীরা। আর আপিল শুনানির জন্য 21 অক্টোবর দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। তৎকালীন সংবিধান সম্মতভাবে হয়নি। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদের সমন্বিত খসড়ার উপর বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাওয়া মতামত পর্যালোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার জাতীয় সংসদ ভবনের নির্ধারিত সম্মেলন কক্ষে কমিশনের সদস্যরা সভায় অংশ নেন।
এ সময় জাতীয় সনদে কিভাবে রাজনৈতিক দলের মতামতের প্রতিফলন ঘটানো যায় তা বিশ্লেষণ করা হয়। মতামতকে গুরুত্ব দিয়ে জুলাই সনদের চূড়ান্ত রূপ নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনি ও নীতিগত কাঠামোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সনদ বাস্তবায়নে সরকারের সামনে সম্ভাব্য বিকল্প বৈঠকে তুলে ধরেন তারা। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াদ সভায় সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও সংসদ নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস। প্রার্থীরা নিজেদের ইশতেহার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন ভোটারদের মাঝে। নিজেদের ব্যালট নম্বর জানিয়ে ভোট চাইছেন তারা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেই যাচ্ছেন প্রার্থীরা। এদিকে শাহবাগ থানায় হত্যা চেষ্টা মামলায় স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদকে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিন সকাল থেকেই অন্যরকম আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের মাঝে নিজেদের ইশতেহার তুলে ধরার। ভোট চাইছেন নিজেদের ব্যালটে। প্যানেলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও চালিয়ে যাচ্ছেন প্রচার, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিয়ম মেনে নিভৃতেই প্রচারে ব্যস্ত ছাত্রদল নেতাকর্মীরা। নির্বাচন কমিশনে বুথ বাড়ানো, সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন দাবি জানিয়ে আবেদন করেন ভিপি প্রার্থী আবিদ। আমরা কিভাবে ভোটটা দিব এত অল্প সময়ের মধ্যে, তো এটা নিয়ে হচ্ছে যে আবার পেজও অনেক বড় বড় খুঁজে খুঁজে নামগুলো দিতে হবে, 41টা নাম মনে রাখা, প্রায় 7টা পেজ। এগুলো নিয়ে আমাদের আশঙ্কার জায়গা ছিল। এটা আমরা নির্বাচন যে চিফ রিটার্নিং অফিসার আছেন ওনার কাছে আমরা সেটা জানিয়ে গিয়েছি। সেনা মোতায়েনের মতো পরিস্থিতি ক্যাম্পাসে নেই জানিয়ে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি এখনো। ককটেল বিস্ফোরণ হয়েছে কিনা বলেন, সেই ককটেল বিস্ফোরণ কারা করেছে, কি উদ্দেশ্যে করেছে, কাদের তারা পাঠিয়েছে, আজ পর্যন্ত স্পষ্ট হয়েছে, স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে 8টি ভোট কেন্দ্রই চূড়ান্ত বলে জানিয়েছেন ডাকসুর নির্বাচন কমিশন। কেউ নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটার্নিং অফিসার। আজকে পর্যন্ত আমরা কাউকে আর কোনো কারণ দর্শানো আমি নোটিশ করছি না। কালকে থেকে যদি আমরা দেখি যে, যেহেতু আজকে আমরা নির্দেশনা দিয়েছি পরিষ্কার, কিন্তু কালকে থেকে যদি দেখি কেউ এই আচরণবিধি ভঙ্গ করছে অর্থাৎ ব্যানার ফেস্টুন লাগাচ্ছে, তাহলে কালকে থেকে আমরা অ্যাকশনে যাব। এদিন আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো পিভিসি, কাপড় বা অন্যান্য উপকরণে তৈরি ব্যানার ফেস্টুন ও বোর্ড সরিয়ে নেয় প্রশাসন। এ নিয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদ বলেন, আচরণবিধিতে বিষয়টি স্পষ্ট করা হয়নি। ওনাদের কনসার্ন ছিল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা যাতে ক্ষতি না হয়, দ্বিতীয় কনসার্ন হচ্ছে কালার প্রিন্ট যাতে না হয়, এটা ছিল মেন কনসার্ন। তো আমরা বলেছি আমরা তাইলে যদি কোনো স্থাপনায় না লাগাই, গাম দিয়ে কোনো বিল্ডিংয়ে না লাগাই, কোনো গাছে না লাগাই, আমরা আলাদা ফ্রেম দিয়ে করলে সমস্যা আছে কিনা। তখন প্রধান নির্বাচন কমিশনার স্পষ্টত আমাকে বলেছে কোনো সমস্যা নাই। এদিকে সহপাঠীকে রক্তাক্ত করার ঘটনায় শাহবাগ থানায় হত্যা চেষ্টা মামলায় স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে তাকে হল থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের 13 প্রার্থী। এদিকে তারিখ পরিবর্তন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের। বুধবার সকাল 11টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে শুনানি শুরু হয়। আপিলের রায় ঘোষণা করা হয় বুধবার বিকেল 4:30টায়। এর আগে গেল মঙ্গলবার মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। এদিকে রাকসু নির্বাচন 28 সেপ্টেম্বরের পরিবর্তে 25 সেপ্টেম্বর করা হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর F নজরুল ইসলাম। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের $31 বিলিয়ন ছাড়িয়েছে, যা গত 28 মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী বুধবার দিন শেষে গ্রোস রিজার্ভ দাঁড়িয়েছে $31.33 বিলিয়ন। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ হয়েছে $26.31 বিলিয়ন। এর আগে গেল 24 আগস্ট গ্রোস রিজার্ভ ছিল $30.86 বিলিয়ন। রেমিটেন্স, উচ্চ প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণের অর্থ ছাড়ের ফলে বৈদেশিক মুদ্রার সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।
দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে আপিল শুনানির জন্য 4 নভেম্বর দিন ধার্য করেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 2015 সালের 11 জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ, যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় 2016 সালের 10 নভেম্বর। রুলস অফ বিজনেস অনুযায়ী 1986 সালের 21 সেপ্টেম্বর ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স তৈরি করে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। 2000 সালে এটি সংশোধন করা হয়, যা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব আতাউর রহমান। ওই রিটের উপর 2010 সালের 4 ফেব্রুয়ারি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বাতিল করে 8 দফা নির্দেশনা দেন হাইকোর্ট। এডিশনাল গ্রাউন্ড আজকে আমরা জমা দিয়েছি, সেটার উপরে রিভিউ লিভ গ্রান্ট হয়ে এটা এখন সিভিল আপিল হবে। সেই সঙ্গে মাননীয় আদালত এই মামলাটি 4 নভেম্বর 1 নম্বর আইটেম হিসেবে কার্যতালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে অপহৃত 6 বাংলাদেশি জেলেকে এখনো ফেরত দেয়নি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গেল মঙ্গলবার বেলা 11টার দিকে শাহপুরীর দ্বীপের নিকটবর্তী নাইখেংদিয়া এলাকায় মাছ শিকার শেষে ফেরার পথে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। টেকনাফ জেলেরা জানায়, চলতি আগস্ট মাসে 21 দিনের মধ্যে 7টি ট্রলার, নৌকা ও 46 জন জেলেকে ধরে নিয়েছে আরাকান আর্মি। এর মধ্যে টানা 4 দিনে 39 জেলেকে অপহরণ করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিদিনই আরাকান আর্মি সদস্যরা বাংলাদেশি জেলেদের অপহরণে অভিযান চালাচ্ছে। আরাকান আর্মির হাতে জেলেদের অপহরণের বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, জেলেদের উদ্ধারের বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছেন কিনা জানাবেন। মনি যেমনটি জানাচ্ছিলেন, গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন 5 জন 7 জন করে জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। গতকালও 6 জন জেলেকে ধরে নিয়ে গেছে। এই পর্যন্ত গত ডিসেম্বর থেকে প্রায় 244 জন মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে নাব নদী থেকে আরাকান বিদ্রোহী গোষ্ঠীরা। এবং প্রতিদিন কোনো না কোনোভাবে ট্রলিংয়ের দ্বারা যদি মানুষগুলোকে নির্ভর ধরে নিয়ে যাচ্ছে। এবং আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটি জানিয়েছে যে ওনারা এই পর্যন্ত 197 জনকে বিভিন্ন মাধ্যমে উদ্ধার করেছে এবং 27টি বোট ট্রলার উদ্ধার করেছে। কিন্তু স্থানীয় মাঝি মাল্লা এবং যে জনপ্রশাসন রয়েছে তারা জানিয়েছে, এভাবে যদি নিজ দেশ থেকে তারা আরাকান আর্মির প্রতিদিন লোক ধরে নিয়ে যায়, তাহলে এটার ফলে কিন্তু বাংলাদেশের যে জীবন মান হুমকির মুখে পড়বে এবং এখানকার যেই লোকালয় রয়েছে তাদের জীবনযাপন দ্রুহ হয়ে যাবে। এবং প্রতিদিন কোনো না কোনো গুলির শব্দে মানুষের সীমান্তবর্তী এলাকা মানুষের ঘুম ভাঙে এবং এই ঘুম ভাঙার মধ্য দিয়েও তাদের যদি শান্তি হতো যদি তাদেরকে ধরে নিয়ে যাওয়া যেত। অপহরণের জন্য তারা এমন কোনো কাজ নেই, জেলেদেরকে নির্যাতন, ট্রলার সহ মাছ সহ বিভিন্ন সময় নিয়ে যাচ্ছে। এবং বিজিবি আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা সবসময় টহল উদ্ধার থাকার তৎপরতা থাকার পরেও ওনারা সুবিধা মতো সময়ে এসে আরাকান আর্মি সো মেরে তাদেরকে নিয়ে যায়। এবং এই যে প্রতিদিনের চোর পুলিশ খেলার এই যে অব্যাহত থাকলে কিন্তু বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা, এই সীমান্ত এলাকায় মানুষের বসবাসটি খুব দুরূহ হয়ে যাবে। একদিকে বোমার যেই শব্দ এবং অনেক সময় ওই পার থেকে গোলাগুলির শব্দে বোমা এসে কিন্তু মাইন বিস্ফোরণে অনেকের পা এবং কত বিচ্ছিন্ন হচ্ছে। এবং মাছ ধরা নাব নদীতে দীর্ঘদিন ধরে মাছ ধরা নৌকাগুলো যাতায়াত বন্ধ ছিল। গত কিছু থেকে চালু হওয়ার পর থেকে কিন্তু প্রতিদিন কোনো না কোনো ট্রলার এবং বোটকে ধরে নিয়ে যাচ্ছে এবং এই ধরনের অব্যাহতটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং যে সময়ে প্রধান উপদেষ্টা সহ প্রায় 50টি দেশের রাষ্ট্রদূতরা কক্সবাজারে একটি বড় ধরনের সম্মেলন করলেন রোহিঙ্গা ফেরত দেওয়ার জন্য, সেই রোহিঙ্গা ফেরতের মধ্য দিয়েও কিন্তু প্রায় 54 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এবং এই দ্বারা অব্যাহত প্রতিদিন তারা রয়েছে এবং তারা শুধু মানুষ ধরে নিয়ে যায় না, সাথে তাদের মাছ এবং ট্রলার সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম যদি নিয়ে যায়। এবং এই যে অবস্থা এবং এখানকার যে লোকালয়ের যে মানুষের
জীবন বিপন্ন হওয়ার অবস্থা এবং সর্বসাফল্যে যেই বাংলাদেশের সীমানার এবং মায়ানমারের সীমানার মধ্যে যেই গ্যাপটি রয়েছে, এটি যদি দূরত্ব প্রশাসনের তদারকি বাড়ানো না হয় তাহলে অচিরেই তারা আমাদের দেশের যে সীমান্তবর্তী এলাকা বিভিন্ন অঞ্চলগুলো তারা দখল করে নেবে। একদিকে রোহিঙ্গাদের নির্যাতন, রোহিঙ্গাদের অপহরণ এবং রোহিঙ্গাদের ইয়াবা এবং নারী সহ বিভিন্ন অবৈধ ব্যবসা কার্যকলাপ এবং অন্যদিকে আরাকান আর্মির যেই অবৈধ তৎপরতা, এই তৎপরতা যদি দিন দিন বৃদ্ধি পায় এবং সরকারি পর্যায়ে যদি এটির কোনো ধরনের সুরাহার ব্যবস্থা না নেওয়া হয় এবং রাজনৈতিকভাবে যদি এটার ব্যবধান করা কমানো না যায় তাহলে এখানকার যেই পরিবেশ এবং এখানকার যেই অঞ্চল পর্যটন এলাকা কক্সবাজার শহর, এই শহরের যেই দিন দিন যে অবস্থাটা এটি পর্যটন বিমুখ হবে এবং দেশ এবং বিদেশি মানুষের কাছে এটি একটি আতঙ্কের নাম হিসেবে পরিচিত হবে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ মনি। ধন্যবাদ আপনাকে। আরাকান আর্মির হাতে জেলেদের অপহরণের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহমান। ময়মনসিংহের তারাকান্দা এন ইসলামিয়া একাডেমি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। 22 জন শিক্ষক নিয়োগের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। শুধু তাই নয়, কলেজের আয়া নিয়োগ পেয়েছেন কলেজের প্রভাষক পদে। ইলিয়াস হোসাইনের তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। ময়মনসিংহের তারাকান্দা এন ইসলামিয়া একাডেমি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম জালিয়াতির মাধ্যমে একের পর এক শিক্ষক নিয়োগ দিয়েছেন আর হাতিয়ে নিয়েছেন টাকা। শিক্ষা সনদ জালিয়াতি করে আয়া হোসনে আরাকে সংস্কৃতির প্রভাষক বানিয়েছেন। ইতিহাসে পড়াশোনা করা এনামুল কবিরকে পালির প্রভাষক আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা আকরামুল ইসলামকে খাদ্য ও পুষ্টির প্রভাষক হিসেবে নিয়োগ দিয়েছেন। হোসনে আরা আমাদের কলেজের একজন আয়ার কাজ করতেন, মানে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা ছিলেন। তিনি এখন আমাদের একজন প্রভাষক হয়েছে সংস্কৃতির। সেটা কেমনে সম্ভব? রহিমউদ্দিন হুজুর আর কি, তিনি তো শুনছি যে 2004 সাল থেকে এই কলেজে নিয়োগ হয়েছে, কিন্তু আসলে আমরা আগে তার কোনো পরিচয় পাই নাই বা তার কোনো দেখা সাক্ষাৎ পাই নাই। একজন এসএসসি পাস মহিলা মানে ইন্টারে কোনো ক্লাস নেওয়ার যোগ্যতা তার থাকতে পারে না। আর যারা নিয়োগ হয়েছে তারা মূলত হয়তো বা কোনো অসাধু অভিযোগ এমন 22টি নিয়োগ থেকে টাকা নিয়েছেন তিনি। এতে ক্ষুব্ধ কলেজটির শিক্ষক ও কর্মচারীরা। এটা নিয়ে আমরা বিরোধিতা করেছি, এখনো করছি, সামনে পড়ে যাব। আমরা 2004 নিয়োগ তাদের, কিন্তু তারা তো এখন জয়েন হয়েছে, এখন 25 সালে তারা জয়েন হয়েছে। আয়া থেকে প্রভাষক হওয়া হোসনে আরার মা বলছেন চাকরির জন্য টাকা দিয়েছেন জমি বিক্রি করে। ধরেন এখন যদি আপনার মেয়ের চাকরি যদি মানে জায়গাতে প্রিন্সিপাল কি টাকা পয়সা ফেরত দিব? তবে এসব অভিযোগ অস্বীকার করছেন কলেজটির অধ্যক্ষ। এগুলি অনেক আগের নিয়োগ, যেগুলি নিয়ম বলতেছেন এগুলি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ভাবে বিধিবিধান অনুযায়ী নিয়োগ হয়েছে এবং এমপিও হয়েছে। এদিকে 5 জন শিক্ষকের এমপিও স্থগিত করে তদন্তের কথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক। আর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন পালি, খাদ্য ও পুষ্টি বিভাগে তাদের কোনো শিক্ষার্থী নেই। প্রাথমিকভাবেই এন ইসলামিয়া কলেজের 5 জন এবং বনপাড়া কলেজের 13 জনের আমি এমপিওর দিয়ে বাদ দিয়ে দিয়েছি এবং তাদের কাগজপত্র আমার কাছে যথাযথ সমীচীন মনে হয় নাই বিধে আমি এটা বাদ দিয়ে দিয়েছি। পালি এবং খাদ্য পুষ্টি এই দুটো বিষয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী ফর্ম ফিল আপ করেনি। স্থানীয়দের অভিযোগ শুধু এই কলেজেই নয়, নামে বেনামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে অধ্যক্ষ নজরুল নিয়োগ বাণিজ্য করে যাচ্ছেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ডাকসু নির্বাচনের প্রচারণার তৃতীয় দিন আজ। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। প্রার্থীরা প্রচারে নেমেছেন কিনা এবং ক্যাম্পাসের এখনকার চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মনি, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি এবং আজকে আনুষ্ঠানিক যে প্রচারণা, সেই প্রচারণার তৃতীয় দিন চলছে। তো সকাল থেকেই আমরা স্বতন্ত্র প্রার্থী এবং যারা প্যানেলের বিভিন্ন প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচারণার ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছেন এবং আপনারা জানেন যে প্রচারণার সময়কাল সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়। এ নিয়ে গতকাল রাতে একটি সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তিনি যেটি জানিয়েছে যে শিক্ষার্থীরা এই সময়টুকুতে তারা খুব বেশি ব্যস্ত থাকায় তারা প্রচারণায় অংশ নিতে পারে না। তো এই সময়টা কিছুটা পরিবর্তন করার জন্য কিন্তু তিনি
দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। এছাড়া গতকালকে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা নির্বাচন কমিশন বরাবর একটা আবেদন করেছিল ভোট কেন্দ্র বাড়ানোর জন্য, কারণ তারা মনে করছেন যে প্রায় যে ভোটার রয়েছেন যারা, তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এই 8টি কেন্দ্রে ভোট আসলে দিতে পারবে না। অনেকেই আসলে ভোট গ্রহণ থেকে ভোট দিতে আসলে সমস্যায় পড়তে পারে। তো এমন একটি আশঙ্কা থেকে তারা নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছিল। তবে এরপরে কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলাম যে ছাত্রদলের যেই আবেদন সেটি তারা কিভাবে বিবেচনা করছেন। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছে সকল শিক্ষার্থীদের যে 8টি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ বেঞ্চ এবং বুথ সবকিছুই আসলে তাদের জন্য রাখা হবে। কোনো শিক্ষার্থী আসলে ভোট কেন্দ্রে গিয়ে কোনো হেনস্থার শিকার হবে না বা তারা কোনো সমস্যায় পড়বে না, এমনটি কিন্তু তারা আশ্বস্ত করেছেন। এছাড়া আচরণবিধি নিয়ে কিন্তু গতকালকেও কিন্তু বেশ কিছু পক্ষ থেকে পাল্টা অভিযোগ এসেছিল এবং সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন বলেছে যেহেতু ব্যানার ফেস্টুন টানানোর বিষয়টা কিছুটা অস্পষ্ট ছিল, তাই তারা গতকালকে যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন, অনেকে স্বতন্ত্র শিক্ষার্থী প্লাস বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু ক্যাম্পাস এলাকায় তারা ব্যানার ফেস্টুন টাঙিয়েছিল। তো সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালকে নিজ উদ্যোগে কিন্তু তারা সেগুলো সরিয়ে ফেলেছে, নামিয়ে নিয়েছে এবং সন্ধ্যায় তাদের যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সেখানে তারা বলছে যে গতকাল সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন অপসারণ করেছে, কিন্তু এরপরে যদি কেউ আবার আচরণবিধি লঙ্ঘন করে সেই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থায় যাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো আজকে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আবারও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ক্যাম্পাস তাদের প্রচারণা চালাবে। তো আমার কাছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কুমিল্লার বাজারে শাকসবজি থেকে শুরু করে মাছ মাংসের দাম ঊর্ধ্বমুখী, বিপাকে সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি তো বাজারে রয়েছেন, পরিস্থিতি কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন জানাবেন? মনি, আপনি যেটা বলছেন আমি একটু জানি রাখি, কুমিল্লার যে বাজারগুলো আমরা দেখেছি গত সপ্তাহ থেকে এই সপ্তাহ প্রতি কেজিতে আসে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়ে। তবে একটা জানা কি সাধারণ মানুষ যারা আছে তারা রয়েছে বড় বিপাকে। এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি, যারা বিক্রেতা এবং রয়েছে তারা বলছেন আসলে আমরা যদি কম দামে পাই তাহলে কম দামে বিক্রি করতে, বেশি দামে বেশি দামে বিক্রি করতে হয়। তবে এর থেকে বড় বিষয় হচ্ছে বাজারের যে পর্যাপ্ত মনিটরিং অভাব রয়েছে সেটা বোঝা যায়। প্রতিটি বাজার আমরা ঘুরে ঘুরে দেখেছি আসলে যে 100 টাকার নিচে আসলে কোনো ভালো সবজি পাওয়া যাচ্ছে না এবং সেদিক থেকে বাজারে সবচেয়ে সস্তা সবজি হচ্ছে আলু 30 টাকা এবং পেঁপে হলো 25 টাকা বা 30 টাকা কেজি। এই দিক থেকে কথা বলতে হয় বাজারে আমরা দেখেছি ঝিঙ্গা 80 থেকে 100 টাকা, লাউ 100 টাকা পিস, করলা 120 থেকে 140 টাকা প্রকার ভেদে। সেদিক থেকে যদি বলি কুমিল্লা প্রতিটি বাজারে একই অবস্থা এবং একই চিত্র। এবং এই বিষয়ে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের কথা বলার চেষ্টা করেছেন বাজার মনিটরিং, তারা বলছেন বাজারে তারা মনিটরিং করছেন, তারা পর্যন্ত লোকবল অভাব রয়েছে এবং নিমসার যে কাঁচা বাজার যেখান থেকে আসলে পাইকারি মাল তারা কিনে নিয়ে আসছেন ব্যবসায়ীরা, তারা বলছেন বেশি দামে কিনলে আসলে বেশি দামে বিক্রি করতে হয়, কম দামে পেলে কম দামে। এদিকে যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা বলছেন যে আয়ের আসলে ব্যয় বেশি। সেদিক থেকে কথা বলার চেষ্টা করি, আসলে একজন মুদি দোকানের সাথে কথা বলার চেষ্টা করবো। 75 টাকা এবং রসুন হচ্ছে 140 টাকা। আসলে একটু মুরব্বী কি কি দাম বৃদ্ধি পেয়েছে? আসলে এখন পেঁয়াজের দাম একটু বাড়ছে, আগে দাম কম ছিল, এখন পেঁয়াজ পাইকারি আপনার 70-75 টাকা পাইকারি, খুচরা দোকানে 80 টাকা বিক্রি করে। রসুন দাম একটু কমছে, রসুন 120, 130, 140, দেশি রসুন 90 টাকা কেজি। যেটা বলছিলেন কুমিল্লার যে বাজার পরিস্থিতি, যেটা বলা যায় আসলে সবকিছু উদ্যমী হওয়ার কারণে কুমিল্লার এই বাজার পরিস্থিতি মানুষ ক্রেতা বিক্রেতার মধ্যে আসলে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে। সেই দিক থেকে বলি এই বাজার পরিস্থিতি মজুমদার জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের বাজার মজুদ দরকার রয়েছে বলে সকলে জানেন। এই ছিল কুমিল্লা বাজার থেকে সর্বশেষ মনি।